কল্পনা করো রাত ৩টে, তুমি ঘুমিয়ে আছো। পৃথিবীটা ঘুরছে, সূর্য জ্বলছে, নেপচুন, ইউরেনাস, শনি সব নিজের কক্ষপথে চুপচাপ ঘুরে যাচ্ছে। কিন্তু সেই অন্ধকারে সূর্য থেকে এতটাই দূরে যে সূর্যের আলো সেখানে পৌঁছায় মাত্র এক টুকরো মোমবাতির আলোর মতো, একটা বিশাল গ্রহ নিঃশব্দে ঘুরে বেড়াচ্ছে। পৃথিবীর চেয়ে ১০ গুণ ভারী, নেপচুনের কক্ষপথের চেয়ে ২০ গুণ দূরে, এবং সূর্যকে একবার চক্কর দিতে লাগে তার ২০,০০০ বছর। মানে যখন ডাইনোসর পৃথিবীতে হাঁটছিল সেই মুহূর্ত থেকে যদি এই গ্রহটা তার যাত্রা শুরু করত, সে এখনও সেই যাত্রা শেষ করতে পারেনি। আর সবচেয়ে অবাক করা কথা হলো, আমরা এখনও এটাকে দেখিনি। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প না, এটা এখনও আমাদের সোলার সিস্টেমের সবচেয়ে বড় রহস্য, প্ল্যানেট ৯। আজকে আমরা এই রহস্যের একদম গভীরে যাব। এই ভিডিওটা শেষ করলে তুমি এমন কিছু জানবে যেটা তোমার মহাবিশ্বকে দেখার চোখটাই বদলে দেবে। তো চলো শুরু করা যাক। ২০০৬ সাল, আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের একটা বৈঠক চলছে। বাইরে মিডিয়ার ভিড়, ক্যামেরা, মাইক্রোফোন, সারা পৃথিবী সায়েন্টিস্টরা অপেক্ষায়। এবং তারপর ঘোষণা এলো প্লুটো আর গ্রহ না। মানুষ রেগে গেল, সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠল, ছোট বাচ্চারা কাঁদল, কারণ তারা প্লুটোকে ভালোবাসত। কিন্তু কেন প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হলো? আসলে একটা গ্রহ হতে গেলে ৩টে শর্ত পূরণ করতে হয়। প্রথম শর্ত, সূর্যের চারপাশে নিজের কক্ষপথে ঘুরতে হবে, প্লুটো ঘরে। দ্বিতীয় শর্ত, নিজের মাধ্যাকর্ষণ শক্তিতে নিজেকে গোলাকার করে নিতে পারতে হবে, প্লুটো গোলাকার। তৃতীয় শর্ত, নিজের কক্ষপথের চারপাশের এলাকাকে ক্লিয়ার করে নিতে হবে, মানে নিজের মাধ্যাকর্ষণ দিয়ে আশেপাশের ধ্বংসাবশেষ, গ্রহাণু, ছোট বস্তুগুলোকে হয় নিজের মধ্যে টেনে নিতে হবে, নয়তো দূরে সরিয়ে দিতে হবে। এখানেই প্লুটো ফেল, কারণ প্লুটো যে জায়গায় আছে, কাইপার বেল্ট, সেখানে লক্ষ লক্ষ বরফ আর পাথরের টুকরো ছড়িয়ে আছে। প্লুটো এত ছোট যে সেগুলোকে সরানোর ক্ষমতাই তার নেই। তাই প্লুটো ডোয়ার্ফ প্ল্যানেট, বামন গ্রহ। এবং আমাদের সোলার সিস্টেমে গ্রহ রইল ৮টা। কিন্তু গল্পটা এখানেই শেষ না, বরং এখানেই শুরু হয় আসল রহস্য। প্লুটোকে বাদ দেওয়ার পর বিজ্ঞানীরা কাইপার বেল্টকে আরও গভীরভাবে স্টাডি করতে শুরু করলেন। কাইপার বেল্ট হলো নেপচুনের কক্ষপথের পরে শুরু হওয়া একটা বিশাল অঞ্চল, অ্যাস্টেরয়েড বেল্টের মতোই, কিন্তু অনেক অনেক বড়। সেখানে লক্ষ লক্ষ বরফাবৃত বস্তু সূর্যের চারপাশে ঘুরছে। বিজ্ঞানীরা এই বস্তুগুলোর কক্ষপথ মাপতে লাগলেন, এবং তখনই তারা কিছু একটা দেখলেন যেটা দেখে তাদের মাথা ঘুরে গেল। কাইপার বেল্টের কিছু নির্দিষ্ট বস্তুর কক্ষপথ একটা আশ্চর্য প্যাটার্ন মেনে চলছে। এই বস্তুগুলো সবই একই দিকে হেলে আছে, সবই একই সময় সোলার সিস্টেমের একই পাশে আসছে, এবং এদের কক্ষপথের কোণগুলো প্রায় হুবহু একই। ভাবো একটু, মহাবিশ্বে কোনো কিছুই এমনি এমনি ঘটে না। যদি এতগুলো বস্তু একই রকম আচরণ করছে, তার মানে কিছু একটা আছে যেটা এদের একসাথে প্রভাবিত করছে। কিন্তু সেটা কি? ২০১৬ সাল, ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, দুজন বিজ্ঞানী কনস্ট্যান্টিন বাটিগিন আর মাইক ব্রাউন একটা রিসার্চ পেপার প্রকাশ করলেন। পেপারটার মূল কথা ছিল একটাই, আমাদের সোলার সিস্টেমে একটা নবম গ্রহ আছে। আর সেটা কোনো আবেগের কথা না, তাদের কাছে ছিল কঠিন গণিত। তারা কম্পিউটার সিমুলেশন চালালেন, কাইপার বেল্টের ৬টা বিশেষ বস্তুর কক্ষপথ বিশ্লেষণ করলেন, এবং দেখলেন এই অদ্ভুত প্যাটার্নটা তৈরি হওয়ার জন্য একটাই ব্যাখ্যা আছে। সোলার সিস্টেমের একেবারে বাইরের দিকে, নেপচুনের কক্ষপথ থেকেও বহু দূরে একটা বিশাল গ্রহ তার নিজের মাধ্যাকর্ষণ দিয়ে এই বস্তুগুলোকে প্রভাবিত করছে। এই কাল্পনিক গ্রহের নাম হল প্ল্যানেট ৯। তো এই গ্রহ দেখতে কেমন হবে? বাটিগিন আর ব্রাউনের হিসাব অনুযায়ী এটা পৃথিবীর চেয়ে ৫ থেকে ১০ গুণ ভারী, আকারে নেপচুনের মতো বা একটু ছোট। এটা হবে একটা আইস জায়ান্ট, ঠিক নেপচুন আর ইউরেনাসের মতো। সূর্য থেকে এতটাই দূরে যে সেখান থেকে সূর্যকে শুধু একটা উজ্জ্বল তারার মতো দেখাবে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে লাগবে ১০,০০০ থেকে ২০,০০০ বছর। বুঝতে পারছ? আমরা এখন ২০২৬ সালে আছি। এই গ্রহটা যদি আজকে তার যাত্রা শুরু করে, সে ফিরে আসবে ২২,০২৬ সালে, মানে আজ থেকে ২০,০০০ বছর পরে। মাথা ঘুরে যাওয়ার মতো না? এখন সবার মনে একটাই প্রশ্ন,
যদি এই গ্রহ সত্যিই থাকে তাহলে আমরা কেন এখনো দেখতে পাইনি? এর পেছনে 3টে কারণ আছে। কারণ 1, আলো নেই। সূর্য থেকে যত দূরে যাও আলো তত কমে। এই দূরত্বে সূর্যের আলো এত দুর্বল হয়ে পৌঁছায় যে গ্রহটার ওপর থেকে প্রতিফলিত আলো আমাদের টেলিস্কোপে পৌঁছানোর মতো শক্তিশালীই না। মানে এই গ্রহ হয়তো সেখানেই আছে, কিন্তু সে যেন অন্ধকারে মুখ লুকিয়ে বসে আছে। কারণ 2, আকাশ অনেক বড়। আমাদের রাতের আকাশ বিশাল, আর প্ল্যানেট 9 কোন দিকে আছে সেটা আমরা এখনও ঠিকঠাক জানি না। এটা যেন একটা ফুটবল মাঠের সমান অন্ধকার ঘরে একটা মোমবাতি খোঁজার মতো, আর তুমি জানো না সেটা কোন কোণে আছে। কারণ 3, সে অনেক ধীরে চলে। গ্রহ চেনার একটা উপায় হলো সে তারাদের মাঝখান দিয়ে সরছে কিনা দেখা, কিন্তু প্ল্যানেট 9 এতটাই ধীরে চলে যে সে প্রায় তারার মতোই স্থির দেখায়। তাই এই 3টে কারণ মিলিয়ে সে আমাদের চোখ থেকে এতদিন লুকিয়ে আছে, কিন্তু বিজ্ঞানীরা থেমে নেই। ধরা যাক প্ল্যানেট 9 সত্যিই আছে, তাহলে সে এত দূরে কিভাবে এলো? কারণ প্ল্যানেটগুলো তৈরি হয় সূর্যের কাছাকাছি, যেখানে গ্যাস আর ধুলো মিলিয়ে একটা ডিস্ক তৈরি হয়। এত দূরে এত বড় গ্রহ তৈরি হওয়াটা তো আর সম্ভব না। তাহলে বিজ্ঞানীদের কাছে 2টো থিওরি আছে। থিওরি 1, ছিটকে পড়া গ্রহ। হয়তো প্ল্যানেট 9 শুরুতে জুপিটার শনির কাছেই তৈরি হয়েছিল, কিন্তু সোলার সিস্টেম যখন প্রথমে সেটেল হচ্ছিল তখন ভয়ঙ্কর মহাকর্ষীয় টানাটানিতে সে বাইরের দিকে ছিটকে পড়ে গেছে, আর এখন এত দূরের একটা কক্ষপথে আটকে গেছে যে ফিরে আসতে পারছে না। থিওরি 2, চুরি করা গ্রহ। এই থিওরিটা আরও রোমাঞ্চকর। হয়তো প্ল্যানেট 9 আমাদের সোলার সিস্টেমের নিজের গ্রহই না, হয়তো সে অন্য একটা তারার গ্রহ ছিল। কোটি কোটি বছর আগে যখন আমাদের সূর্য তরুণ ছিল তখন সে অন্য একটা তারার কাছ থেকে যাচ্ছিল। সেই মুহূর্তে আমাদের সূর্যের মাধ্যাকর্ষণ সেই অন্য তারার একটা গ্রহকে টেনে নিয়ে এসেছে। মানে প্ল্যানেট 9 হয়তো একটা চুরি যাওয়া গ্রহ, এটা হয়তো অন্য কোনো সূর্যের সন্তান। 2টো থিওরি সমানভাবে সম্ভব। এখন তুমি যদি ভাবো প্ল্যানেট 9-এর থিওরি পাগলামো, তাহলে এইটা শোনো। কিছু বিজ্ঞানী বলছেন হয়তো সেখানে কোনো গ্রহই নেই, বরং সেখানে আছে একটা প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল। বিগ ব্যাংয়ের সময় তৈরি হওয়া একটা ক্ষুদ্র ব্ল্যাক হোল এখন আমাদের সোলার সিস্টেমের বাইরের দিকে আটকে আছে এবং তার মাধ্যাকর্ষণ দিয়ে কাইপার বেল্টের বস্তুগুলোকে প্রভাবিত করছে। গাঢ় অন্ধকারের মাঝে ভাসছে একটা অদৃশ্য ব্ল্যাক হোল, না আলো দেয় না আলো ফেরায়। এই থিওরি প্ল্যানেট 9-এর চেয়েও বেশি স্পেকুলেটিভ, কিন্তু একেবারে অসম্ভব না। তবে এই মুহূর্তে বেশিরভাগ বিজ্ঞানী প্ল্যানেট 9 থিওরিতেই বিশ্বাস করেন। এখানে একটা অসাধারণ মিল আছে। তুমি কি জানো নেপচুন কিভাবে আবিষ্কার হয়েছিল? 1846 সাল বিজ্ঞানীরা ইউরেনাসের কক্ষপথ মাপতে গিয়ে দেখলেন সে একটু একটু অদ্ভুত আচরণ করছে। ঠিক যেখানে থাকার কথা সেখানে নেই, কিছু একটা তাকে টানছে। তারা গণিত করলেন এবং হিসেব করে বললেন এমন এক জায়গায় একটা গ্রহ থাকা উচিত। তারপর টেলিস্কোপ সেদিকে তাক করা হলো, আর সেখানেই ছিল নেপচুন। প্রথমে গণিত, তারপর আবিষ্কার। আর এখন ঠিক সেই একই ঘটনা ঘটছে। প্রথমে কাইপার বেল্টের অদ্ভুত কক্ষপথ, তারপর গণিত, এবং এখন বিজ্ঞানীরা বলছেন এমন একটা জায়গায় এমন একটা গ্রহ থাকা উচিত। ইতিহাস কি নিজেকে আবার করছে? শেষবার আমাদের সোলার সিস্টেমে একটা নতুন বড় গ্রহ আবিষ্কার হয়েছিল প্রায় 180 বছর আগে, আর আমরা হয়তো সেই পরবর্তী মহা আবিষ্কারের ঠিক দরজার সামনে দাঁড়িয়ে আছি। বিজ্ঞানীরা হাল ছাড়েননি, বরং তারা এখন আরও শক্তিশালী অস্ত্র নিয়ে এই অদৃশ্য গ্রহের সন্ধানে নেমেছেন। চিলিতে তৈরি হচ্ছে বেরা রুবিন অবজারভেটরি। এটা এমন একটা টেলিস্কোপ যে কয়েকদিনের মধ্যেই পুরো আকাশটা স্ক্যান করে ফেলতে পারবে এবং অত্যন্ত ক্ষীণ আলোর বস্তুও শনাক্ত করতে পারবে। যদি প্ল্যানেট 9 সত্যিই থাকে, এই টেলিস্কোপই তাকে ধরবে। এর বাইরে বিজ্ঞানীরা সাম্প্রতিক গবেষণায় প্ল্যানেট 9-এর সম্ভাব্য অবস্থান আরও কিছুটা নির্দিষ্ট করতে পেরেছেন। তারা মনে করছেন গ্রহটা এখন তার কক্ষপথের সবচেয়ে দূরতম বিন্দুতে আছে, যেটাকে বলে অ্যাফেলিয়ান, মানে সে এখন সূর্য থেকে সর্বোচ্চ দূরত্বে, যেটা তাকে শনাক্ত করা আরও কঠিন করে তুলছে। কিন্তু সে ধীরে ধীরে সূর্যের দিকে এগিয়ে আসবে, আর যত কাছে আসবে তত সহজ হবে তাকে ধরা। এবং সবচেয়ে দারুণ ব্যাপার কি, তুমি নিজেও এই অনুসন্ধানের অংশ হতে পারো। কিছু বিজ্ঞানী সিটিজেন সায়েন্স প্রজেক্ট শুরু করেছেন, যেখানে সাধারণ মানুষ টেলিস্কোপের ছবি দেখে মুভিং অবজেক্ট খুঁজে বের করতে পারে।
কারণ কখনো কখনো মানুষের চোখ কম্পিউটার অ্যালগোরিদমের চেয়েও ভালো প্যাটার্ন ধরতে পারে। তুমিও চাইলে এই ঐতিহাসিক আবিষ্কারের অংশ হতে পারো। এই পুরো গল্পটা ভাবলে একটা অদ্ভুত অনুভূতি হয়। আমরা কোটি কোটি আলোকবর্ষ দূরের গ্যালাক্সি দেখতে পাই, আমরা ব্ল্যাক হোলের ছবি তুলেছি, আমরা মহাবিশ্বের জন্মের প্রতিধ্বনি শুনেছি, কিন্তু আমাদের নিজের সোলার সিস্টেমেই আমাদের ঠিক পাশেই হয়তো একটা পূর্ণ গ্রহ লুকিয়ে আছে যাকে আমরা এখনও দেখিনি। এটা বিজ্ঞানকে কতটা সুন্দর করে তোলে। এটা আমাদের মনে করিয়ে দেয় আমরা এখনও সব জানি না, মহাবিশ্ব এখনও আমাদের সামনে রহস্য ধরে রেখেছে, এবং এটাই বিজ্ঞানের সবচেয়ে বড় আনন্দ। হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই প্ল্যানেট 9 আবিষ্কার হবে, হয়তো হবে না, হয়তো আমরা প্ল্যানেট 9 খুঁজতে গিয়ে তার চেয়েও বড় কিছু পেয়ে যাব। বিজ্ঞানে এটাই হয়, আমরা এক জিনিস খুঁজতে যাই, পাই অন্য কিছু যেটা আরও অবাক করা। তো বন্ধুরা, প্ল্যানেট 9-এর গল্পটা আমাদের শেখায় মহাবিশ্ব এখনও আমাদের অনেক কিছু দেওয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের শুধু দরকার একটু কৌতূহল আর একটু ধৈর্য। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা চাপো যাতে পরের ভিডিও মিস না হয়। আর কমেন্টে জানাও তুমি কি মনে করো প্ল্যানেট 9 সত্যিই আছে এবং আমরা কবে নাগাদ তাকে খুঁজে পাবো। মিলবো পরের ভিডিওতে আরও একটা অবাক করা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ কিউরিয়াস, কিপ গ্রোয়িং